আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আজকে কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অ্যানাউন্স করেছেন যে বাংলাদেশের বর্ডার, এটা তার প্রথম 4টে ওয়াদা যেটা পুরো করছেন উনি। তার মধ্যে একটা যে বাংলাদেশের বর্ডার উনি সিল করছেন। বিজেপির ম্যানিফেস্টোতে ছিল যে বাংলাদেশের বর্ডার তারা সিল করবে। প্রথম দিন অভিষেক নিয়েই, মানে চেয়ারে বসেই শুভেন্দু এটা অ্যানাউন্স করেছেন যে প্রথম ক্যাবিনেট মিটিং এ। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, বাংলাদেশের বর্ডার অ্যাট অল সিল করা যায়? সম্ভব? 4000 কিলোমিটারের বর্ডার, যার মধ্যে 3000 কিলোমিটার ফেন্সিং আছে, 1000 নেই। আমার সাথে জুড়ছেন দিল্লি থেকে মিস্টার সরকার, যিনি শিবাজি সরকার, যিনি NUJI ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তার প্রেসিডেন্ট। আর কলকাতা হাইকোর্ট থেকে নফরুল ইসলাম, যিনি সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের। নফরুলজি, আপনার সাথে শুরু করা যাক। আগে বাংলাদেশের 1000 কিলোমিটার বর্ডার এখনো খোলা। বিজেপির বক্তব্য ছিল যে মমতা ব্যানার্জি সরকার 15 বছর ধরে তাদেরকে জমি দেয়নি, আর না দেওয়ার ফলে ফেন্সিং হয়নি। প্রথম কাজ শুভেন্দুবাবু যেটা করেছেন যে সেন্টারের কাছ থেকে জমি নিয়েছেন, এবং সেটা সবকিছু হয়েছে 24 ঘন্টার মধ্যে, এবং উনি বলছেন কাল থেকে কাজ শুরু হয়ে যাবে। সম্ভব বর্ডার সিল করা? এগুলো সব থেকে আগে একটা জিনিস বুঝতে হবে, ভাবতে হবে রাজেন্দা, যেটা হচ্ছে উনি যে আজকে প্রথম ক্যাবিনেটে যে ইনিশিয়েটিভটা নিলেন, নিয়ে জনগণকে সম্বোধিত করলেন মিডিয়ার মাধ্যমে যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার 45 দিনের মধ্যে সিল করবেন। উনি প্রাক্তন সরকারকেও ইন্ডিকেট করলেন যে ওনারা 15 বছরে এই কাজটা করতে পারেননি। আমার কিন্তু এর মধ্যে একটা প্রশ্ন আছে নিজের থেকে। আগে একটা রাজ্যতে একটা রাজ্য সরকার আছে, কিন্তু রাজ্য সরকারের হাতের মধ্যে হোম অ্যাফেয়ার্স এর সমস্ত দপ্তর থাকে না, যেটা সেন্ট্রাল হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। ওই দপ্তরটা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, যার ডিপার্টমেন্ট ইজ হেডেড বাই মাননীয় গৃহমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহ। আজকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি নির্বাচনের পর একটা সরকার গঠন করেছে, পূর্ণ বহুমত পেয়েছে। পাবলিকের ম্যান্ডেট, সেটা আমরা মেনে নিয়েছি, না মানার কিছু নেই, পাবলিক ভোট দিয়েছে। কিন্তু এই জিনিসটা কেন্দ্র সরকার আগেও ইনিশিয়েটিভ নিতে পারত। কেন্দ্র সরকার ইনিশিয়েটিভ নেয়নি, কারণ তা নিয়েছে, কিন্তু তাদের বক্তব্য ছিল, যেটা অমিত শাহ বারবার এইবার নির্বাচনের আগেও র্যালিতে বলেছে, যে আমাদের জমি দেয়নি মমতা সরকার, জমি না দিলে আমরা কিভাবে ফেন্সিং করব। একদম খুব ভালো প্রশ্ন উনি তুলেছেন, কিন্তু আমার একটাই বক্তব্য হচ্ছে, একটাই কথা আছে, একটাই প্রশ্ন আমার মনের মধ্যে থেকে বেরোচ্ছে, যে কোন রাজ্যের জমি বা ভারতবর্ষে যে জমিগুলো আছে, সেই জমিগুলোর দায়রা, সেই দায়রাটা কার হাতে থাকে? সেটা কি কোনো রাজ্য সরকার ওটা ইনিশিয়েট করতে পারে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এটা আগে আমি নিজেকে জিজ্ঞেস করব, তারপরে কোন সরকারকে আমি দাবি করব। দ্বিতীয়, 1000 কিলোমিটারের মধ্যে রাজা সাহেব একটা মানে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে প্রায় 400 কিলোমিটারের যেটা এলাকা, সেটা হচ্ছে জলের মধ্যে। শিবাজি বাবু, এই ব্যাপারে আপনার মতামত আমি চাই, কারণ আপনি আমাকে দুদিন আগে পার্সোনালি কথাবার্তা এটা বলছিলেন, যেটা নফরুল সাহেব বলছেন এখন, যে নদীর মধ্যে জায়গা ফেন্সিং কি করে হবে। অমিত শাহ সাহেব এটা বলছেন যে জমি দেয়নি, নদীর তো জমি হয় না। নিশ্চয়ই উনি কিছু ভেবে বলেছেন, হোম মিনিস্টার, কি মমতা সরকার জমি দেয়নি। আর নফরুল সাহেব যেটা বলছেন যে নদীর মধ্যে ফেন্সিং কিভাবে হবে, এটা কি করে সম্ভব? মানে নদীর মধ্যে ফেন্সিং টেকনোলজি কি আছে আমাদের, যেখানে নদীর মধ্যে ফেন্সিং করা যায়?
নদীর পুকুরে তুমি আসছি, তার আগে আমি শুধু একটা কথা বলতে চাই। পাকিস্তানের বর্ডারের প্রায় অনেকটাই, প্রায় সবটাই প্রায় কথা বলা যেতে পারে, ওখানে ফেন্সিং হয়েছে, সব জায়গায় কাঁটা তারের বেড়া লাগানো হয়েছে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষের যে চাষি, তাদের যে জমি ভারতবর্ষ আর পাকিস্তানের বর্ডারে আছে, তার অনেকটাই সেখানে যারা ওরা চাষ করতে যায়, ওদের বর্ডার পার করে পাকিস্তানের দিকে যেতে। ইজ ইট প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল নয়, লোকে নানা রকম অসুবিধার মাঝখানেও ওরা যাচ্ছে, করছে, এটা আরেকটা আলাদা ব্যাপার। বাংলার বর্ডারে আছে, বাংলার বর্ডার খুব কমপ্লেক্স। এখন বসিরহাটে আপনারা নিশ্চয়ই দেখেছেন, লোকে হেঁটেই চলে আসে, সাইকেলে চলে আসছে, নৌকোয় চলে হ্যাঁ, আসছে। সেটা অমিত শাহ বন্ধ করতে চাইছেন, তাতে অন্যায় কি? পারবেন না উনি পারবেন না। উনি বলছেন অনেক কিছুই। দেখুন, মুশকিল হলো বিজেপির যে নেতৃত্ব, তারা অনেক কিছুই যে গ্রাউন্ড লেভেলে তারা স্টাডি করে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বুঝুন যে এটা শুধু অমিত শাহ নেতৃত্ব স্টাডি করছে না, এর মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক থিঙ্কার্স আছে, এর মধ্যে জিও পলিটিক্স আছে, সবকিছু ভেবেই ওনারা বলছেন যে আমরা ফেন্সিং পুরো করব। এবং যখন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে মুখে এটা বলছেন, এটা তো হয় না যে উনি জানেন না ফেন্সিং করা যাবে না, যেটা আপনি বলছেন, আর উনি একটা বক্তব্য রেখে দিলেন প্রথম ক্যাবিনেট মিটিং এ। সো কোথাও না কোথাও আমাদের মেনে নিতে হবে যে ফেন্সিং সম্ভব। প্রশ্নটা হচ্ছে জলের মধ্যে কিভাবে সম্ভব, যেটা নাফরুল সাহেব এখন যে প্রশ্নটা মেনে করলেন। নিচ্ছে, সেটাও মেনে নিচ্ছে। এখনো যেখানে কাঁটা তারের বেড়া আছে, সেই বেড়া বাংলাদেশের বেড়া যদি আপনি দেখেন, পশ্চিমবঙ্গের অন্যদিকের কথা বলছি, পশ্চিমবঙ্গে বেড়ার এপারে আর ওপারে হাট লাগে। আর সেই হাটে পশ্চিম বাংলার লোকও যায়, আর পূর্ব বাংলার লোকও যায়। পূর্ব বাংলার লোক পশ্চিম বাংলায় চলে আসে, পশ্চিম বাংলার লোক পূর্ব বাংলায় চলে আসে। এটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, মানে হিউম্যান অ্যাঙ্গেল থেকে এই ফেন্সিং হলেও সেটা একটা হিউম্যান ব্যারিয়ার ক্রিয়েট করে দেবে। এটা আপনি নাফরুল সাহেব, আপনি বর্ডারে গেছেন? হ্যাঁ, আমি আসছিলাম। আমি উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলায় অনেক জায়গায় গেছি। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। নদিয়া জেলায় একটা বিধানসভা আছে চাপড়া, তার পাশে আছে তেহট্ট। ঠিক আছে, মানে 82 আর 83 সম্ভাবনা, ইফ আই এম নট রং, বা 84 হতে পারে। আমি ওই জায়গায় অনেকবার গেছি আমার আইনের কাজের জন্য। আমি দেখেছি ওই বিধানসভা কেন্দ্রেতে একটা জায়গা আছে যার নাম হচ্ছে এঙ্গার পোতা। আর এঙ্গার পোতার উপরে ফেন্সিং আছে, কাঁটা তারের ফেন্সিং আছে। কিন্তু দেখা যাচ্ছে যে ফেন্সিং এর ওই পারে ভারতীয় ভোট অধিকার নিয়ে লোকগুলো থাকছে। আচ্ছা, মানে আমি আমি আমাদের সিটিজেন বাংলাদেশে গিয়ে থাকছে? হ্যাঁ, এটা আমি, মানে এটা উল্টো বলছেন আপনি? হ্যাঁ, ভারতীয়রা বাংলাদেশে গিয়ে থাকছে? বাংলাদেশি ওই বর্ডারে ওই পারে, আমি এটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। অনেক এরকম এনক্লেভ আছে। হ্যাঁ, অনেক জায়গা আছে। শিবাজি সাহেব আমার হয়তো কথা মতামত দেবে। তো আমি দেখেছি ওরা সকালে সাইকেল নিয়ে এন্ট্রি করে এই পারে আসে, আর তারপরে বিকালে কাজ করে চলে যায়। অ্যাজ পার দ্য বর্ডার রুলস কিছু হবে, সেটা আমার আইডিয়া নেই। যেটা একটা ইন্দো বাংলাদেশ, যেটা একটা নৌকা দিয়ে যাতায়াত হয়, যারা পাসপোর্ট ভিসা দিয়ে বেড়াতে যান বা ব্যবসায়ী জন্য ওখান থেকে আছেন, বা চিকিৎসার জন্য, বা ভারতের আমাদের দেশের নাগরিক ওখানে যায় কোনো একটা বিষয়ের জন্য, এই বাংলাদেশি আসে চিকিৎসার জন্য। এবার বিজেপির বক্তব্য হচ্ছে যে নৌকা দিয়ে কেন যাবে, যেতে হয় পাসপোর্ট ভিসা নিয়ে, বর্ডার ক্রস করে বাসে করে যাও, ফ্লাইটে করে যাও, ট্রেনে করে যাও, কিন্তু নৌকা করে কেন যাবে? দেখুন, আমাদের এটা তো মানতে হবে যে বাংলাদেশের সাথে বর্ডার যতই অসুবিধা হোক না কেন, সিল না করলে ইলিগাল মাইগ্রেশন হতেই থাকবে। এবং পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা বেড়েছে, আমি হিন্দু মুসলিমের কথা এখানে বলছি না, জনসংখ্যা যে বেড়েছে সেটা গত 40-50 যখন থেকে দেশভাগ হয়েছে তখন থেকে লোক ওদিক থেকে এখানে এসছে, যার জন্য কলকাতা এত একটা সুন্দর শহর ছিল, যেটা অনেক লোক থাকার জন্য এখন নষ্ট হয়ে গেছে।
তো এটা তো আমাদের কোথাও না কোথাও সাপোর্ট করতে হবে। প্রশ্নটা হচ্ছে সম্ভব কিনা ফেন্সিং করা। না না না, আমরা আমরা একজন ভারতীয় নাগরিক হিসাবে ইট ইজ আওয়ার ডিউটি দ্যাট উই শুড সিল দোজ বর্ডার্স। ওই বর্ডার গুলো সিল করতে হবে যেখান থেকে আশঙ্কা আছে যে ইলিগাল ইমিগ্রেন্টস গুলো আমাদের দেশের মধ্যে এসে আমাদের দেশের, আমাদের রাজ্যের, আমাদের কালচার, আমাদের সম্প্রীতিকে নষ্ট করছে। এটা 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 আই সাপোর্ট। বাট আমার কোশ্চেন হচ্ছে, পাসপোর্ট নিয়ে, ভিসা নিয়ে টিকিট করে যারা বাসে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাচ্ছে, সেই বাসগুলো একটা জায়গায় এসে নৌকার উপরে উঠে ওই নদীটা পার করে আচ্ছা, ওই দেশে okay. যাচ্ছে। এটা কিন্তু Okay. একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এই আচ্ছা। এই জিনিসটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী সাহেব এটাও কিন্তু ব্রিফলি বলতে পারবেন না যে এটা কিভাবে উনি বন্ধ করবেন, বা ব্যবসা অনুযায়ী বলুন বা অন্য অনুযায়ী বলুন। আই সাপোর্ট এইসব প্রকল্পগুলো, উই শুড সাপোর্ট, বিকজ এটা আমাদের দেশের সুরক্ষা নিয়ে হচ্ছে, সিকিউরিটি নিয়ে হচ্ছে, কেন সাপোর্ট করব না? কিন্তু ঘটনা হচ্ছে কিভাবে হবে, মানে ট্রান্সপারেন্সি কত থাকবে, কিভাবে ওটা ইনিশিয়েট হবে, অ্যাক্টিভ হবে, কি আরেকটা বড় আলোচনার বিষয় হচ্ছে শিবাজী সাহেব, যে বিএসএফ এর আগের সরকার, সেটা কমিউনিস্ট সরকার হোক, টিএমসি সরকার হোক, কোথাও না কোথাও বিএসএফ আর আমি সরকারের সাথে বিএসএফ এর লোয়ার লেভেলের জওয়ানদের কোনো তালমিল ছিল সেটা আমি বলবো না, কিন্তু লোকাল লোকের সাথে সহানুভূতি ছিল লোকাল জওয়ানদের যারা ওখানে পোস্টেড হতেন বিএসএফ এর, এবং তারা সাহায্য করত লোকাল লোকেদের জিনিসপত্র এপার ওপার করার এবং মানুষজন এপার ওপার করার। এটা ফেন্সিং হলে আটকাবে? নিশ্চয়ই আটকাবে, যদি ফেন্সিংটা হয়ে যায় নিশ্চয়ই আটকাবে। কিন্তু আমি বলতে পারি একটা জিনিস, যে কথাটা আপনি বললেন, হিউম্যান অ্যাঙ্গেল। আমি ত্রিপুরা বর্ডারে দেখেছি, ত্রিপুরা বর্ডারে লেস ডিসপিউটেড, সেই জন্যই জিজ্ঞেস করছি। ত্রিপুরা বর্ডারে আমি দেখেছি প্রচুর হিন্দু বর্ডার ক্রস করে আসেন, তাদের আত্মীয় স্বজন এখানে আছে, অনেক বৃদ্ধাও আছে, বৃদ্ধও আছে, কিন্তু যখন ফিরে যেতে হয় তারা খুব এই বর্ডারের আশেপাশের বাজার কে বন্ধ করবে, ফেন্স থাক না থাক। ফেন্সের উপরেও প্রচুর এমন জায়গা আছে যেখানে ভারতের লোক গিয়ে বাংলাদেশের দিকে গিয়ে শিবাজী সাহেব, শিবাজী সাহেব, আমি বিজেপির বক্তব্য হচ্ছে যে এই বাজার টাজার কয়েকশো লোকের যাওয়া আসা হিউম্যান অ্যাঙ্গেলে সবার উপরে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, কারণ জামাত বাংলাদেশের ইলেকশনে বর্ডার এরিয়া গুলো সব জিতেছে। ঠিক আছে, জামাত জিতেছে, জিতবে, ইস্যু তো দুটো থেকেই তৈরি হয় না, এদিক থেকে বিজেপি করে তৈরি, ওদিক থেকে জামাত তৈরি, নতুন তো কোনো ব্যাপার নয়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও জামাতকে আটকাতে হলে ফেন্সিং দরকার, সেখানে মানুষের কিছু অসুবিধা মেনে নিতে হবে। এবং জামাতকে যদি আপনি বিজেপিকে দিয়ে আটকাতে চান, জামাতকে আটকাতে পারবেন না। বিজেপি যদি থাকে জামাতের সামনে, জামাতে ওদিকে বাড়বে, এদিকে বিজেপি বাড়বে। ঠিক আছে, আমরা লেট আস বি ভেরি পলিটিক্যাল অন ইট। জামাত আর বিজেপি শুধু একই পার্টি, রংটা দু রকমের, আলাদা কিছু নয়। চলুন একই জিনিস, বর্ডারের এপারে আর বর্ডারের ওপারে। এই কথায় আমি সহমত নই আপনার সাথে, এগিয়ে যাওয়া যাক। সহমত হওয়া উচিত নয়। এগিয়ে যাওয়া যাক। আমি একটা কথা বলতে পারি, বাংলাদেশের বর্ডার যেভাবেই আছে, আজ থেকে নেই, 1947 থেকে সমানে, 1947 থেকে 71 অব্দি হিন্দুরাও ওইভাবেই আসতো, ইলিগালি তারাও আসতো, যে আমার পূর্বপুরুষরাও এসেছে, তারাও নানাভাবে জলা জঙ্গল পার করে, নৌকো পার করে নানাভাবে এদিকে আসে। 71 পর থেকে হিন্দু মুসলমান দুজনেই আসে। তারপরে যেটা বলা হয় সাধারণত ভাবে যে মুসলমানরা আছে, কিন্তু মুসলমানরাই শুধু আছে, বাংলাদেশের অনেক এমন নাগরিক আছে যারা দুদিকেরই নাগরিক, বা এখানকারও নাগরিক আর ওখানকারও নাগরিক। তারা তাদের ভোট এখানেও আছে, তাদের ভোট ওখানেও আছে, তারাও আসছে।
আর তারা এসে এই যে বর্ডারের জমি টমির কথা বলছেন, তাতে তারাও কিছু কম কিছু করছে না। বর্ডারের জমি দখল থেকে আরম্ভ করে জমি বিক্রি নানা রকম কাজ তারাও করছে। এখন প্রশ্নটা হলো, আমরা একটা সলিউশন চাই না আমরা কমপ্লেক্স জিনিসটাকে আরো কমপ্লেক্স করতে চাই? যতই দেখুন, সাধারণত সিকিউরিটি ইস্যু একটা কথা আছে, যত আপনি শক্ত হবেন তত কারাপশন বাড়বে, সিম্পল। নফিল সাহেব, আপনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, আপনি একজন লয়ার। আপনার কি মনে হয় যে যখন এটা ইমপ্লিমেন্ট হবে তখন অনেক কেসেস কোর্টে আসবে লোকাল লোকেদের, যখন এই ফেন্সিংটা কমপ্লিট করার চেষ্টা হবে, লিটিগেশন আসবে কি কোর্টে, নাকি এগুলো অ্যাবাভ লিটিগেশন, ন্যাশনাল সিকিউরিটি ইস্যু, ফেন্সিং হবে তো হবে? না, একটা প্রশ্ন আছে এর মধ্যে রায়ন স্যার। যদি আমরা ধরে নিই ফর দ্য সেফটি এন্ড সিকিউরিটি অফ আমাদের বর্ডারের জন্য বলুন, দেশের ভালোর জন্য বলুন, ঠিক আছে, এই ঘোষণা উনি করেছেন ক্যাবিনেটে, এটা ইমপ্লিমেন্ট হোক। কিন্তু ব্যাপারটা দেখা যাবে যেই এলাকায় ফেন্সিং শুরু হবে ওই বর্ডারিং এরিয়া তো কারোর না কারোর জমি আছে সাধারণ মানুষের। এবার তাদের সেই জমি অ্যাকুইজিশনের জন্য সরকারের কাছে ওভাররাইডিং পাওয়ার আছে। ন্যাশনাল সিকিউরিটির জন্য জমি তোমায় দিতে হবে, মার্কেট রেটে তুমি জমি পাবে। আমি ওটাইতে আসছি যে সরকারের কাছে অ্যাকুইজিশন অ্যাক্ট আছে, ওই অ্যাকুইজিশনের মধ্যে ওনাদেরকে একটা রেভিনিউ ইন রিটার্ন ফেভারে দেওয়া যাবে, যেটা ওনারা নিয়ে অন্য জায়গায় শিফট হতে পারেন। কিন্তু আবার একটা প্রশ্ন, আমার প্রশ্নই আছে, উত্তর আমার কাছে কিছু নেই, আমি প্রশ্নই তুলবো। কিন্তু এর মধ্যে একটা জিনিস জানতে হবে যে কত লোকের জমি এইভাবে নেবে, এক। দ্বিতীয়, কত লোক সঠিকভাবে মার্কেট ভ্যালু অনুযায়ী রেভিনিউটা পাবে, কম্পেনসেশন। এটা হলো দুই। তৃতীয় হলো রাজনৈতিক অ্যাঙ্গেলে, পলিটিক্যাল অ্যাঙ্গেলে এর মধ্যে যেহেতু রাজ্যের আর দেশের একটা সিকিউরিটির ব্যাপার, এস্টাবলিশমেন্ট এর একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, এর মধ্যে রাজনৈতিক অ্যাঙ্গেলকে কোন পলিটিক্যাল পার্টি কিভাবে ব্যবহার করবে ফর দেয়ার ওন পপুলারিটি অ্যান্ড ফর দেয়ার ওন মাইলেজ, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। অ্যাবসলিউটলি। আপনি পার্সোনালি কি মনে করেন এই প্রথম ক্যাবিনেট মিটিং এ বাংলাদেশ ফেন্সিং এর যে অর্ডারটা উনি পাস করেছেন, আপনি পার্সোনালি কি সাপোর্ট করেন, হ্যাঁ না না? না, দেখুন, সিকিউরিটির ব্যাপার আছে। মুসলিম সমুদায়তে জন্ম হয়েছে আমার, আমি একজন ব্রাহ্মণ মুসলিম, আমি যে ক্যাটাগরিতে পড়ি, ঠিক আছে, মানে খুব ধার্মিক আইন অনুযায়ী আমি আমার জীবনটাকে বাসাবাস ফেলেছি। আমি সেই জিনিসে, আমি যখন আমার ধার্মিক বই পড়েছি, মানে যেটা আমাদের ধার্মিক বই হলো হোলি কোরআন, একটা জিনিস কিন্তু পরিষ্কার আছে যে যখন দেশের কথা আসবে আপনাকে কিন্তু দেশের পাশে দাঁড়াতে হবে। পারফেক্ট। শিবাজি বাবু, আপনি ফার্স্ট অ্যানাউন্সমেন্ট বাংলাদেশের বর্ডার সিল করা সাপোর্ট করেন কি না, হ্যাঁ না না? না, সাপোর্ট করেন না কিছু নেই, এমন কিছু নেই। কিন্তু আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে, এই অ্যানাউন্সমেন্টটা পলিটিক্যাল বেশি, প্র্যাকটিক্যাল কম। সেটা হয়তো নফিল সাহেব বলতে পারবেন না, কিন্তু আমি বলছি। না না, সেটা তো আমি আগেই বলে দিয়েছি যে এটা তিনটে আইডিওলজিতে আসছে। আমি তিনটে আইডিওলজি ব্রিফ করে দিয়েছি। কিন্তু যখন দেশের সুরক্ষার জন্য আসবে তাহলে আমি নিশ্চয়ই এগ্রি করি, কিন্তু আমার একটা প্রশ্ন, সুন্দরবনের মধ্যে দিয়ে যে বর্ডার, সেখানে কোথায় কোথায় আপনি ফেন্সিং করবেন? খাল বেরোচ্ছে, ওখান থেকে নদী বেরোচ্ছে, ওখান থেকে নদী এসে মিশছে, কোথায় কি করবেন? না, অ্যাবসলিউটলি প্রশ্নটা ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা জিজ্ঞেস করছি। একদম অ্যাবসলিউটলি। শিবাজি সাহেব, আপনি খুব ভালো কথা তুলেছেন। কেন ফেন্সিং ইজ নট দ্য ইস্যু,
ইস্যু হচ্ছে যে রাজ্যতে যে রাজ্য সরকার আছে বা কেন্দ্রতে যে কেন্দ্র সরকার আছে, দেশের নাগরিক এই সরকারের উপরে কত প্রতিশত ভরসা করতে পারছে, এটা হচ্ছে সিকিউরিটির সব থেকে বড় প্রশ্ন। কেন, যদি আমি ইতিহাস তুলে দেখবো তাহলে গত 5-7 বছরে আমাদের ফেন্সিং ছিল, আমাদের কাটা তার ছিল, তার সত্ত্বেও একটা মানে পহেলগামের ভূমিতে আতঙ্কি ঢুকে গুলি করে দিল, পুলওয়ামাতে ঢুকে ব্লাস্ট হয়ে গেল। তাহলে ভাবতে হবে যে সরকারের উপরে লোকাল সিটিজেন কত ভরসা তৈরি করতে পারছে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, ইম্পর্টেন্ট বিষয়, যার উপরে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল আলোচনা করে। এটা কিন্তু করতে হবে, আর মানুষের ভরসা জিততে হবে। মানুষের ভরসা যদি কেউ না আমি শুধু শুধু বলে দিলাম আমি এই করব, কিন্তু ওই বলাটা আর ওটাকে ইনিশিয়েট করা, দেখুন আজকে এই ক্যাবিনেটে শুধুমাত্র এই ফেন্সিং এর ব্যাপার না, 45 দিনের মধ্যে উনি যে একটা ডেডলাইন দিয়েছেন, তার সাথে সাথে উনি একটা প্রকল্প নিয়ে এসেছেন আয়ুষ্মান ভারত। হ্যাঁ, ওই ইস্যুস গুলোতে নফরুল সাহেব আমরা সেপারেটলি আসবো। মোটামুটি আমাদের সামারাইজ করা যাক। আপনারা বলছেন যে আপনারা দুজনেই সমর্থন করছেন। আমি একটা জিনিস বলতে চাই, প্রশ্ন হলো বাংলাদেশের সঙ্গে আমরা কতদিন এইরকম একটা দুঃসম্পর্ক রাখবো? আমি নর্দার্ন আয়ারল্যান্ডে নিয়ে যাই, নর্দার্ন আয়ারল্যান্ডে একটু ভোলাটাইল, একই শহরের মধ্যে মাঝখানে দেওয়াল তুলে দেওয়া হবে, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। কবে তো উন্নতি হয়নি। 2000 সালের কাছাকাছি যখন একজন ভারতীয় যে তাদের ইংরেজদের বোঝায় যে আপনারা ভারত থেকে শিখুন, বলে আমরা কি শিখবো? তোমরা প্রতি বছরই ইলেকশন করছো, তারপরে ইলেকশনে তোমাদের রেজাল্ট এই আসছে, কিন্তু তোমার সরকার তৈরি করছো না 70 থেকে নিয়ে 2000 উপর। বলে কি করি আমরা? আমরা দেখো ভারতবর্ষে এরকম হয়, রোজই হয়, আমরা ইলেকশন করি, এরকমই রেজাল্ট আসে, ইলেকশন সকলের সাথে বসে, তারপরে নতুন সরকার তৈরি, তারা চাই, আর তারপরেই সেটা সমাধান। প্রশ্ন হলো বাংলাদেশ আর ভারত হিস্টোরিক্যালি আলাদা নয়, হিস্টোরিক্যালি এক। এখন সেই হিস্টোরিক্যালি একই সমুদায়ের লোকেদের, সমুদায় বলতে আমি হিন্দু মুসলমান বলছি না, একই লোকেদের মধ্যে যখন ডিফারেন্সেস হচ্ছে, সেই ডিফারেন্সেসটা আমরা কি করে কম করবো, সেটাকে আমরা উঠে বর্ডারের ওপরে, জুমলার ওপরে যেতে হবে। আর আমরা যতক্ষণ না সেটা করবো, কোনো কাঁটাতার দিয়ে সমস্যা না, কাঁটাতার দিয়ে সুরক্ষা হতে পারে, কিন্তু সমস্যার সমাধান হবে না, সেটাই শিবাজী সাহেব, সমস্যার সমাধান করতে হলে ভারতীয় সরকারকে জামাতের সাথে কথা বলতে হবে, যেটা সম্ভব নয়। কারণ জামাতের সঙ্গে কথা বলতে হবে, বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলতে হবে, সকলের সঙ্গে তাদেরও কথা বলতে হবে। কথা না বললে ভারতবর্ষ, পুরো ভারতবর্ষে যে একটা অসহনীয় ব্যবস্থা আছে, সেটা কখনোই শেষ হবে না। কথা সকলের সঙ্গে সকলের বলতেই। অনেক অনেক ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে। নফরুল সাহেব অনেক ধন্যবাদ কলকাতা হাইকোর্ট থেকে আমার সাথে জোড়ার জন্য। আর দিল্লি থেকে সরকার সাহেব অনেক ধন্যবাদ। শিবাজী বাবু, আমরা আবারও কথা বলবো অন্য ইস্যুসে। এটার সামারি যেটা আমি বুঝতে পারছি, আপনারা যেটা বললেন যে ফেন্সিং হওয়া উচিত, কিন্তু ফেন্সিং কতটা ইমপ্লিমেন্ট হবে আপনারা শিওর নন। দ্বিতীয়, আপনারা মনে করছেন যে হিউম্যান ইম্প্যাক্ট খুব বড় হবে দুদিকেই। আর তৃতীয়, আপনারা মনে করছেন জলা জমির ওপরে ফেন্সিং করার টেকনোলজি সরকারের কাছে আছে কিনা সেটা জানা। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।